একটু আগে বেরিয়ে গেছে টর্চার সেল থেকে, এখন একদম নীরব হয়ে গেছে। সুগা ধীরে ধীরে গাড়ির দিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই সুগার ফোন বেজে উঠলো। স্ক্রিনে নাম জিমি। সুগা একটু থমকে গেল, তারপরটি ফোন তুলে ধরলো। জি ম্যাম, বলুন। ফোনের ওপাশে জিমিনের কণ্ঠ শুনে সুগার হৃদয় ব্যাকুলতা শুরু হলো। শুধু কণ্ঠস্বর নয়, তার উপস্থিত সুগাকে এলোমেলো করে দেয়। আপনি জানেন ভাইয়াটাকে কোথায় রেখেছে? সুগা দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ মেলল না। তার হার্টবিট একটু দ্রুতই চলছে। তার মন জানে এ কথা বলা মানে বিপদ। শেষে নিঃশ্বাস টেনে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি জানি, কিন্তু আমার বলা নিষেধ আছে। জিমিন ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ করে রইল। সুগা স্থির অচঞ্চল কণ্ঠ, মানে মনে হলো প্রায় সবকিছু তার উপরে নির্ভর করছে। শেষে কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল, তাহলে তাহলে কি দেখে আর বাড়ি আনবেন না? সুগা ধীরে বলল, আনবো ম্যাডাম, কিন্তু একটু সময় লাগবে, পরিস্থিতি ঠান্ডা হোক। কথাগুলো তার কণ্ঠে শান্ত, কিন্তু পেছনে লুকানো ভয় বোঝা যায়। জিমিনের চোখের সামনে যেন একটি দীর্ঘ অন্ধকার কেটে যাচ্ছে। জিমিন ফিসফিস করে বলল, তের বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এটা একটু ভাইয়াকে বললে ভালো হয়। ফোন দিতে চেয়েছিলাম, কিন্তু ভয় লাগছে। সুগা শান্ত কণ্ঠে বলল, আচ্ছা ম্যাডাম। ফোনের ওপাশে জিমিনের নিঃশ্বাস হাসফাস করতে লাগলো। সুগা তা বুঝতে পারলো, তবু না বোঝার ভান ধরে বলল, আর কিছু বলবেন ম্যাডাম? কিন্তু জিমিনের মুখ থেকে শব্দ বের হলো না, শুধু নিঃশ্বাসে টান টান শব্দ। সুগা ধীরে ধীরে বলল, তাহলে ফোন রাখি? জিমিন কাঁপা কণ্ঠে বলে উঠল, আচ্ছা। ফোন কেটে দিল, দ্রুত যেন এই মুহূর্তটা পিছনে ফেলে দিতে চাচ্ছে। সুগা ফিচেল হাসলো। হাসিটা নরম, কিন্তু ভেতরে গভীর অনুভূতি ছড়াচ্ছে। তারপর ফিসফিস করে আওড়ালো, আমি জানি মায়াবিনী, আমার জন্য তোমার হৃদয় কিছু হয়, তা আমার হৃদয় প্রতিধ্বনিত হয়, কিন্তু এটা কি আদৌ বাস্তবে হবে? আদৌ কি সম্ভব? বিকল্পহীন নীরবতার মধ্যে সুগা দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত মায়া, মুখে আশঙ্কার হাসি, হৃদয়ে এক ঝিলিক আশা আর দ্বিধা। ওদিকে জিমিন ফোন রাখার পর বিছানায় শুয়ে পড়ল। বুকের ভিতরে ধুকপুক করে ধাক্কা খাচ্ছে। হাত নিয়ে বুকের উপরে চাপ দিয়ে বলল, আমার ধলা বিলাই। দুপুরের আলোয় বাগান বাড়ির বড় জানলা দিয়ে ঘরে ঢোকে জাঙ্কুক সোজা বাড়ির ভিতরে ঢুকলো। নিঃশব্দ পায়ের আওয়াজ বেজে গেল কেবল তারই কানে। উপরের দিকে ধীরে ধীরে পা বাড়ালো। রুমে ঢুকেই চোখ গেল বিছানায় বসে থাকা তের দিকে, হাত মুখ দিয়ে লুকিয়ে আছে। দরজা খুলে যাওয়ার আওয়াজে তে দ্রুত চোখ তুলে তাকালো। জাঙ্কুক এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে সোজা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে পানি পড়ার শব্দ ভেসে এলো। জাঙ্কুক গোসল শেষ করে বেরিয়ে এলো, শুধু গায়ে একটি তোয়ালে জড়ানো। চুল থেকে জল পড়ছে টপ টপ করে, গড়িয়ে গিয়ে গাল দিয়ে গলার উপরে, তারপরে পেটে। তে তাকাতেই চোখ বড় হয়ে গেল। চোখ নামিয়ে নিচু স্বরে বলল, আস্তাগফিরুল্লাহ, এই আপনার লজ্জা নেই? জাঙ্কুক ভেজা চুল থেকে পানি সরিয়ে নিল, চোখ কুঁচকে ধীরে স্বরে বলল, আজব, আমার লজ্জা করবে কেন? তে দাঁতে দাঁত চেপে বলল, এভাবে শুধু একটি টাওয়াল পরে কিভাবে বাইরে আসলেন? আপনার ঘরে যে একটি মেয়ে আছে জানেন না? জাঙ্কুক থামলো, তার ঠোঁটের কোণে ধীরে ধীরে বাঁকা হাসি ফুটে উঠল। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে অবাক হওয়ার অভিনয় করে বলল, মেয়ে? কোথায় মেয়ে? তে এক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ, তারপরে বিস্ফোরিত, তাহলে আমি কে? জাঙ্কুকের চোখে দারুণভাবে শুরু হয়ে গেল। তারপর ভারী কণ্ঠে বলল, তুই? তুই তো আমার বউ। তে গলা নামিয়ে বিড়বিড় করে বলল, এই লোকের সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। জাঙ্কুক তাওয়ালে জড়ানো অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে চুলের পানি ঝরাতে ঝরাতে বলল, আমার সাথে কথা বলবি না তো কার সাথে কথা বলবি? তে অন্যদিকে তাকিয়ে কথা ঘুরিয়ে বলল, আমি এসব শাড়ি টাড়ি পরতে পারবো না। জাঙ্কুক ভুরু তুলল, তোকে শাড়ি পরতে হবে। তের মুখ হা হয়ে গেল, আমি পরবো না, এত বড় শাড়ি আমি সামলাতে পারবো না। জাঙ্কুকের চোখে একচুল বিরক্তি আর একচুল মজা, তাহলে শিখবি? তে পাকা স্বরে বলল, আমি কিছুই পরবো না, তবু শাড়ি জীবনেও পরবো না। জাঙ্কুক এবার থামলো, আয়না থেকে চোখ সরিয়ে বাঁকা হেসে বলল, ডোন্ট ওয়ারি বেবি, আমার এই বাড়িতে থাকলে তোকে কিছুই পরতে হবে না। জাঙ্কুকের কথাটা যেন রুমের হাওয়ায় ঝুলে রইল। মুহূর্তেই তের গাল টকটকে লাল হয়ে উঠল, লজ্জায় চোখ নামিয়ে নিল।
আবার রাগে ঠোঁট কামড়ালো, হাঁটুর শাড়িখানা হাত দিয়ে শক্ত করে খামচে ধরে রাখলো। দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে যাবে এমন সময় জাঙ্কুক তোয়ালে খুলতে লাগলো। তের চোখ হঠাৎ ছটফট করে উঠলো, আর কিছু দেখার আগে চোখ দুটো আটসাট করে বন্ধ করে ফেললো। দাঁতে দাঁত চেপে বসে থাকে, যেন কোনো অসম্ভব বিপদ সামনে এসেছে। চিবুকের কাছে রক্ত উঠে গরম হয়ে আছে, লজ্জা, বিরক্ত আর একটু ইচ্ছে, সব মিলিয়ে গোলমেলে। ওর অবস্থা দেখে জাঙ্কুক হাসলো, অল্প নিচু আর আত্মবিশ্বাসী সেই হাসি। ধীরে ধীরে প্যান্ট পরে নিল। হয়ে গেছে। শেষ পর্যন্ত জাঙ্কুকের কণ্ঠটা ভার করে শোনা গেল। তে চোখ খুলে তাকিয়ে দেখে তার গায়ে শুধু প্যান্ট, উপরটা খালি। মুহূর্তেই মুখ কুঁচকে ওর গলা থেকে বেরিয়ে আসে, অসভ্য, তাও একটা শার্ট পরলো না। কথাটা এতটাই ছোট যে কেউ না শুনলেও পারে, কিন্তু জাঙ্কুকের কানে ঠিকই গিয়ে লাগলো। জাঙ্কুকের সেই বাঁকা হাসি, প্রিয় শিকারীর মতো হাসিটি নিয়ে এগিয়ে আসছিল। এক পা, দু পা, তার প্রতিটি পদক্ষেপে তের নিঃশ্বাস যেন গলা পর্যন্ত উঠে আসছিল। তে পেছাতে পেছাতে বিছানার কিনারে এসে আটকে গেল, আর যাওয়ার পথ নেই। এবার শুধু জাঙ্কুক। এক ছটকায় জাঙ্কুক হাত বাড়িয়ে ওর কবজি ধরে ফেললো। চোখে অবাকের চেয়েও বেশি অসহায় জমে উঠল তে, আর সেই অসহায়ত্ব দেখে জাঙ্কুকের চোখে আরো উজ্জ্বল হয়ে উঠল। এরকম করেন কেন, ছেড়ে দিন প্লিজ। কণ্ঠটা কেঁপে উঠল। জাঙ্কুক ওর দিকে ঝুঁকে এলো, এতটাই কাছে যে তের নিঃশ্বাসের সঙ্গে তার নিঃশ্বাস মিশে যাচ্ছিল। চোখে খেয়ালি বেপরোয়া ঝড় ফিসফিসিয়ে বলল, তোকে দেখলে ইসমিট হতে মন চায় জান। শব্দগুলো গরম, নরম আর বিপজ্জনক। তারপর আরো স্থির কণ্ঠে, আচ্ছা, দুদিন ওয়েট করা কি খুব জরুরি? বাক্যটা যেন তের উপরে চাপা ধাতুর মতো পড়লো। ওর চোখে পানি জমা হলো, মনে হলো গলা বন্ধ হয়ে আসছে। এই মানুষটা এমন কেন, এত অসভ্য কেন? তের গলা কেঁপে ওঠে, মিনমিন করে বল, এরকম কেন করছেন? ছেড়ে দিন আমায়, কেমন যেন লাগছে। কথাগুলো যেন থেমে থেমে, ভয়ের চেয়ে বেশি অস্বস্তি আর লজ্জা। এরপর হঠাৎ এতটাই দ্রুত যে চোখে ধরা যায় না, জাঙ্কুক ওর হাত ছেড়ে কোমর জড়িয়ে ধরে উঁচু করে দেয়ালে গা ঠেকিয়ে দাঁড় করালো। তের নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। কাঁধ, গলা, বুক সবকিছু টান টান হয়ে যায়। ঘটনাটা এত দ্রুত আর এত অপ্রত্যাশিত ছিল যে বুঝতেই পারল না মুহূর্তটা কিভাবে বদলে গেল। নিজেকে সামলে নিতে ছটফট শুরু করলো। জাঙ্কুক চুপচাপ নিঃস্বার্থক দৃষ্টিতে তাকিয়ে রইল তের শরীরের বাঁকে বাঁকে। এক সময় নিজেই ছেড়ে দিল। বেঁধে রাখা বাঁধনটা হঠাৎ চলে গেলেও রুমের বাতাস বেড়ে গেল আরো বেশি। তে মনে মনে ভাবলো, পিছিয়ে গেলাম আল্লাহ। আর সেই সাথে একটি স্বস্তির নিঃশ্বাস ফেললো। কিন্তু সেই স্বস্তি মাত্র কয়েক সেকেন্ডে টিকলো। জাঙ্কুক ডয়ারের দিকে এগিয়ে গেল শান্ত, অদ্ভুত, ধীর পদক্ষেপে। ডয়ার খোলার শব্দ ছিল অস্বাভাবিক। মনে হলো কিছু একটা বিপজ্জনক বের হবে। তে চোখ বড় করে তাকিয়েছিল, অর্ধ ভয়, অর্ধ বিস্ময়। জাঙ্কুক ফিরে এলো, হাতে হ্যান্ডকাপ। ওর মুখে কোনো হাসি নেই, আবার কোনো রাগও নেই, শুধু যেন ঠান্ডা সিদ্ধান্তের ছায়া। তের গলা শুকিয়ে গেল, জিভ দিয়ে ঠোঁট ভেজাতে লাগলো বারবার। জাঙ্কুক ফিরে এসে কোনো কথা না বলে তের দু কবজিতে ঠান্ডা লোহার স্পর্শ লাগালো। পরক্ষণে হুট করে হ্যান্ডকাপ বন্ধ হয়ে গেল। তের চমকে চোখ বড় করে তাকালো, নিঃশ্বাস কেঁপে উঠলো, আর বুক ভারী হয়ে উঠলো। একটু পর কাঁপা গলায় বেরিয়ে এলো, এরকম করছেন কেন? জাঙ্কুক মাথা নিচু করে বাঁকা হাসি দিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, এত সুন্দর বউর সামনে থাকলে চুপচাপ থাকা যায়, মাথায় খালি অন্য কিছু আসে। তে লজ্জার ভয়ে ছলকে উঠল, কিন্তু আপনি তো দুদিনের সময় দিয়েছিলেন। চুমু তো অবশ্যই খাবো। তারপরে দু হাত একটুখানি টেনে তেকে দেয়ালের সাথে ঠেকালো। চুলের গোড়া থেকে কাঁধ পর্যন্ত ওর শরীর কেঁপে উঠল। এক হাত দিয়ে জাঙ্কুক ওর হ্যান্ডকাপ করা দু হাত মাথার উপরে দেয়ালে আটকালো, আর এক হাত ওর চুল সরিয়ে দিল কানের পিছনে।
কোনো অনুমতি ছাড়াই জাঙ্কুক ঠোঁট বসালো তের ঠোঁটে। চুমুটা ছিল জোরে, অস্থির, মোহে নয় বরং দখল করার আদেশে। তে ছটফট করে উঠল, কিন্তু বাঁধনার জাঙ্কুকের দেহের দেয়াল ওকে নড়তে দিচ্ছিল না। ওর নিঃশ্বাস গুলিয়ে যাচ্ছিল, শরীর কেঁপে উঠেছিল বারবার। জাঙ্কুক থামলো না, চুমুটা দীর্ঘ হলো, আরো গভীর হলো, এমন ভাবে যেন ওর মনের ভয়, আপত্তি, কান্না সবকিছু গিলে নিচ্ছে। শেষে তের ঠোঁট ভেজা আর নিঃশ্বাস কাটা কাটা হয়ে এলো। জাঙ্কুক ধীরে মুখ তুলল, চোখ দুটো অস্বাভাবিক শান্ত। তারপর ঠান্ডা নরম স্বরে বলল, তুই যত কাঁদবি তত আমি পাগল হয়ে যান। তারপর ধীরে ধীরে নেমে এলো গলার দিকে, যেখানে ভয়, লজ্জার, উষ্ণতার রেখা একই সাথে জমাট বেঁধে থাকে। তে চোখ খিচে বন্ধ করে নিল। জাঙ্কুক চুমু খেতে খেতে তের শরীরে হাতের বিচরণ চালাচ্ছিল। জাঙ্কুক আচমকা তের শাড়ির আঁচল টান দিয়ে ফেলে দিল। তে চোখ বন্ধ করে ফেল, শ্বাস দ্রুত। স্টপ প্লিজ। কণ্ঠ কেঁপে উঠল। জাঙ্কুক মাথা তুলল, নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ফিসফিস করে বলল, সো হট বেবি, তুই সবসময় আমার সামনে এভাবে থাকবি, দেখতে খুব ভালো লাগছে। তেল লজ্জার রং যেন মাটিতে মিশে যাচ্ছে। গাল দুটো টকটকে পাকা টমেটোর মতো লাল হয়ে উঠল। বুকের ওঠানামা আরো তীব্র, নাক ঠোঁট কম্পিত, হাতে গরম জমে যায়। তবুও তে দাঁত চেপে বলল, আপনি তো অসভ্য লোক। জাঙ্কুক সেই কথাটি শুনে হাত থামালো না, বরং চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে বলল, জানি, নতুন কিছু থাকলে বল। তে চোখ বন্ধ করে একইভাবে দাঁড়িয়ে রইল, শ্বাস গরম, গলা শুকনো। কাকা আমার দিকে যান, দেখ আমাকে। তে মাথা দিয়ে ধীরে ধীরে না করল। প্রতিরোধের ভরসা কম, তবুও নিজের মানটা যেন বাঁচাতে চাইল। জাঙ্কুক আবার বলল, তাকাবি নাকি? কথাটা ধমকের মতো না, বরং সিদ্ধান্তের মতো লাগলো। তে কাঁপতে কাঁপতে চোখ খুলল। চোখ দুটো এক ঝলক জাঙ্কুকের চোখে পড়তে বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠল। জাঙ্কুক রাশভারী কণ্ঠে বলল, আমাদের সম্পর্ক যাই হোক না কেন, এখন আমরা স্বামী স্ত্রী, তুই মানিস বা না মানিস। তের ঠোঁট কেঁপে উঠল, কাপা স্বরে বলে উঠল, কেন করলেন আপনি এরকম? জাঙ্কুক বিন্দুমাত্র দ্বিধা না করেই বলল, ভালোবাসি তাই করেছি, তোকে আমার লাগবে তাই করেছি, আর কিছু? তের চোখের জল নিয়ে বলল, কিন্তু আমার আপনাকে চাই না। সঙ্গে সঙ্গে সজোরে থাপ্পড় পড়লো ওর গালে। থাপ্পড়টা এমন শক্ত ছিল যে তের মুখ পাশ ঘুরে গেল, গাল লাল হয়ে উঠল। আগের দুটো থাপ্পড়ের পুরনো দাগের উপরে বসে গেল নতুন আগুন। কান্না আটকে গলার কাছে টনটন করলো। তের মনে হলো নিঃশ্বাস নিতে ভুলে গেছে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুই চাস বা না চাস, তবু আমার সাথেই তোকে থাকতে হবে, কারণ তুই শুধু আমার। দরকার পড়লে তোকে এই বাড়িতেই সারা জীবন আটকে রাখবো, বাইরের জগৎ আর দেখতে হবে না, তবু তোকে আমার কাছেই থাকতে হবে। বিছানার কিনারায় বসে আছে তে, জাঙ্কুকের দুহাতের মাঝে সম্পূর্ণ শান্ত। হঠাৎ জাঙ্কুক তার কোলে তেকে টেনে নিল। তের গালে আগের থাপ্পড়ের দাগ আর এখনের দাগ মিলে ফুলে উঠেছে। তারপর জাঙ্কুক তার হাতের আঙুল দিয়ে মলম লাগাতে লাগলো, খুব সাবধানে, কিন্তু মুখে সেই একই পজিটিভ করা ভাব রেখে সে মলম লাগাতে লাগলো। আরো বলবি আমাকে ছেড়ে যাওয়ার কথা? জাঙ্কুকের গলা নিচু, যেন সতর্ক বার্তা করছে। তে কথা বলতে গিয়েও থেমে গেল। তারপর হঠাৎই বুক ভেঙে কান্না বেরিয়ে এলো। ফুপিয়ে বলে উঠল, আমি বাড়ি যাব। জাঙ্কুক হাত থামিয়ে দিল। তার চোখের ভেতরে ঝড় জমলো, তবে বাইরে মুখের ভাব তেমন রেখেই বলল, কি বললি? তে ঠোঁট কেঁপে উঠল, ফিসফিস করে বলল, আপাতত আমাকে জীবন বাড়িতেই নিয়ে যান প্লিজ। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে মাথা কাত করলো, তারপর ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, বলছি তো আমাদের বাসন না হওয়া পর্যন্ত নিয়ে যাব না। তে চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক এবার গম্ভীর সুরে বলল, আগে নিয়ে গেলে যদি তোর বাপ ভাই মামলা করে তখন কি হবে? তে অবুঝ বাচ্চাদের মতো করে জিজ্ঞাসা করলো, কি হবে? জাঙ্কুক চোখ তুলে তাকালো, ঠোঁটের কোণে ধীর হাসি খেললো।
তখন আমাদের বাসর ক্যান্সেল হয়ে যাবে, আর আমি বুক ফুলিয়ে বলতে পারবো না যে আমাদের বাসর হয়ে গেছে। তের কান্না সেই মুহূর্তে থেমে গেল, চোখ দুটো গোল হয়ে গেল। মনে মনে শুধু একটা প্রশ্নই বেজে উঠল, এই লোক কি একদম পাগল? জাঙ্কুক তের সেই চোখের দিকে তাকিয়ে বলল, ওইভাবে তাকিয়ে লাভ নেই, তোকে নিয়ে যাব না। তে ঠোঁট কামড়ে রাগ চেপে বলল, আপনি অনেক বাজে। জাঙ্কুক কিছু বলল না, কেবল ভুরু কুচি করলো। তে এবার গালের দিকে হাত নিয়ে বলল, আমার গালের কি অবস্থা করেছেন দেখেছেন? আপনার সাথে সারা জীবন কিভাবে থাকবো? একদিনই আমার গালের অবস্থা বাজে করে ফেলেছেন। জাঙ্কুক ধীর গতিতে তার আঙুল গালের সেই লালচে জায়গায় ছুঁয়ে গেল। স্পর্শে এমন শীতলতা, কিন্তু কথায় সেই আগুন সারা জীবনই থাকবে। আর আমার বউ হলে তো একটু চিহ্ন থাকবেই। যখনই তুই আমাকে রেখে চলে যেতে চাইবি, তখনই এই দাগগুলো তোকে মনে করিয়ে দেবে তুই শুধু আমার। এখন তো শুধু গালে, দুদিন যেতে দে, পুরো শরীরে এমন দাগ থাকবে। তে হাত ছড়ানোর চেষ্টা করলো, বলল, ছাড়ুন আমাকে, আমি বিছানায় বসবো। সবসময় এভাবে কোলে নেওয়ার কি আছে বুঝি না, অসভ্য লোক একটা। জাঙ্কুক কোনো কিছু না বলে থেকে আস্তে করে বিছানায় বসিয়ে দিল। এইটা ঠিক। তে চুপ করে রইল। জাঙ্কুক ঘাড় কাত করে নিচু কণ্ঠে বলল, তুই কোলে উঠলে অন্য কিছু করতে মন চায়, তার থেকে ভালো তুই বিছানায় বস। কথাটা এতটাই সরাসরি যে তের কানে যেন একটি ধাক্কা লাগলো। গাল গরম হয়ে উঠল। জাঙ্কুক থামলো না। আমি ধৈর্যশীল মানুষ বুঝলি, তাই তোকে কত সময় দিচ্ছি। তে মাথা নিচু করে মনে মনে বলল, ধৈর্য কোন দিক দিয়ে? জাঙ্কুক আবারও কাছে এসে ঠোঁটের কোণে সেই দুষ্ট হাসি রেখে বলল, কিন্তু একটা কথা। তে এবার তাকালো জাঙ্কুকের চোখের দিকে। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে তারপর দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে আধো কণ্ঠে ধীরে ধীরে বলল, তুই সবুজের সাথে রেড কেন পড়লি? এটা আমার কাছে কেমন জানি লাগলো। বাক্যটি খাপছাড়া, কিন্তু চোখে স্পষ্ট রাগ আর নেশা মিশাল অদ্ভুত কিছু। জাঙ্কুক আবারও ঠোঁট কামড়ে নরম গলায় বলল, কিন্তু আমার রেড অনেক পছন্দ, ব্যাপার না। তের বুঝতে কিছুক্ষণ সময় লেগে গেল। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে, যেন চোখে হাজারটা প্রশ্ন কিন্তু মুখে শব্দ নেই। হঠাৎ বুঝে উঠতেই চোখ বড় বড় হয়ে গেল, গলা শুকিয়ে গেল, কণ্ঠ আটকে গেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি তো রুমে চেঞ্জ করছিলাম, আপনি তখন বাড়ি ছিলেন না, কিভাবে জানলেন? জাঙ্কুক খুব ধীরে মাথা তুলল, ঠোঁটের কোণে সেই দুষ্ট হাসি। সিসি ক্যামেরা আছে রুমে। বাক্যটি ছুড়ে দিল খুব সহজে, যেন এটা একদম স্বাভাবিক। তের নিঃশ্বাস আটকে গেল, বুক কেঁপে উঠল, চোখে মিলল লজ্জা আর ভয়ের সংমিশ্রণ। জাঙ্কুক আবারও কণ্ঠ নিচু করে নিষাত্মক গলায় আওড়ালো, যাই হোক, তুই কিন্তু অনেক সুন্দর, আই মিন তোর সব কিছু। তের চোখে রাগ, গলায় লজ্জা আর শরীরে কাঁপুনি সব একসাথে গুলিয়ে উঠল। সে হিসিয়ে কাঁপা কণ্ঠে বলল, আপনি কিভাবে এটা করলেন? আপনি সত্যি সত্যি একটা অসভ্য। কথাটি বলে চোখ নামিয়ে ফেলল। জাঙ্কুক বুড়ো নাচিয়ে ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, আজও আমি তো একসেপ্ট করে নিয়েছি, এত বারবার বলার কি আছে? তে দাঁতে দাঁত চেপে বলল, আপনার মধ্যে কোনো ম্যানার্স নেই, জানেন না কারো পারমিশন ছাড়া কাউকে এভাবে দেখতে হয় না। লাইনটা যেন খুব নরম আর খুব সত্যি। জাঙ্কুক ভুরু তুলল, চোখে হাত বোঝা করে ধীরে ধীরে এগিয়ে এলো। আমার বউ আমি যেভাবে ইচ্ছে সেভাবে দেখবো। শব্দগুলো নিচু, ঘন আর বিপজ্জনক। আমি ইচ্ছে করে তোকে এখনই আনড্রেস করে বসিয়ে রাখতে পারি আমার সামনে। কে কি বলবে কারো কিছু বলার ক্ষমতা আছে? তে চুপ হয়ে গেল, মনে মনে শুধু একটা কথাই আওড়ালো, এই অসভ্য নির্লজ্জের সাথে কথা বলাই বেকার। বিকেল 5টা। বিকেলের রোদ তখন জানলার কাঠ জমে কেবলই কমলা আবার ঝুলে আছে। অফিসের লেদার চেয়ারে হেলে বসে আছে জাঙ্কুক, এক পা অন্য পায়ের উপরে তুলে সিগারেটের ধোঁয়া টেনে টেনে ছড়িয়ে দিচ্ছে। চারপাশে কনফারেন্স টেবিল, ফাইল, শর্ট গানধারী বডিগার্ড, সব মিলিয়ে এক অদৃশ্য চাপ। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুগা, দেহভঙ্গি বলছে খবরটা ভালো না। জাঙ্কুক চোখ সরু করে বলল, কি বলবি বল। সুগা গলা পরিষ্কার করলো, কিছুক্ষণ দোটানায় থেকে বলল, বস একটা
কথা ছিল ম্যামের বাবা হার্ট অ্যাটাক হয়েছে। জাঙ্কুকের ভুরু এক মুহূর্তের জন্য কুঁচকে গেল। সে নরম কণ্ঠে বলল, এখন ঠিক আছে? সুগা মাথা নিচু করে বলল, এখনো হসপিটালে আছে, এখন অবস্থা স্টেবল। ডাক্তার বলেছে ডেঞ্জার কেটে গেছে, কিন্তু বাসায় যায়নি এখনো। কেবিনের নিস্তব্ধতা জমলো। জাঙ্কুক একটু ব্যঙ্গাত্মক হাসি এসে বলল, অন্যের ভালোবাসায় কুনজর দিলে এরকমই হয়। সুগা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, মনে মনে আওড়ালো, নির্লজ্জ লোক একটা, ভাগ্নিকে বিয়ে করে আবার বড় বড় কথা বলে। কিন্তু মুখ স্বাভাবিক রাখলো। জাঙ্কুক এবার সোজা হয়ে চেয়ারে বসলো, চোখে সামান্য কঠোরতা, সামান্য সতর্কতা। যাই হোক, তের কানে যেন এসব কথা না যায়। সুগা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে বস। ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ঢুকলো জেওন জেহ। জাঙ্কুক তা দেখে সুগাকে ইশারা করে বাইরে যেতে বলল। সুগা মাথা নিচু করে বেরিয়ে গেল। জেহ গম্ভীর মুখে হেঁটে এসে জাঙ্কুকের বিপরীত চেয়ারে বসলো। চেয়ারের হাতলে আঙুল দিয়ে কর্কর শব্দ তুলছে। তার বিরক্ত প্রকাশের অন্যতম পরিচয় এটা। জাঙ্কুক সোজা হয়ে বলল, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। জেহ ঠান্ডা চোখে তাকিয়ে থেকে বলল, এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি তের মধ্যে কি দেখলে? কি এমন বিশেষত্ব ওর? জাঙ্কুকের ঠোঁটে ধরত এক হাসি। ওকে দেখলেই আমার কুরকুরানি ওঠে, তাই বিয়ে করেছি। আবার কি আলাদা করে দেখা লাগবে? জিওপের কপালের শিরাটা যেন টনটন করে উঠলো। নিচু স্বরে বলল, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার বাবা। জাঙ্কুকের ঠোঁটের কোণে বাঁকা হাসি। আমি তো ভদ্রভাবেই বলতেছি। এক মুহূর্তের নীরবতা। কেবিনে এসি ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু পরিবেশে গুমোট গরম ভাব বিদ্যমান। জাঙ্কুক এবার সোজা হয়ে বসলো, দৃষ্টি ঝাঁঝা। আর কথা হইলো, তুমি আমাকে ওই দিন চড় মারলে কেন? আমি কিন্তু আর তোমার কাজ করব না। গদিতে বসে ছড়ি ঘুরানো আর পিছনে আমাকে দিয়ে কাজ করানো। জিওপ এবার থমকে গেল। মুখের অভিব্যক্তি মুহূর্তেই শান্ত হয়ে গেল, যেন কোনো যুদ্ধ থেমে গেল। আরে বাবা, আমি তো পরিস্থিতি স্বাভাবিক করতে সবার সামনে তোকে চড় মারলাম। তখন যদি তোকে চড় না মারতাম, তাহলে পরিস্থিতি আরো বেরিয়ে যেত, এতটা স্বাভাবিক থাকতো না। তাই বলে আমাকে মারলেন? জিওপ এবার নিঃশ্বাস ফেলল। বুঝলাম, ভুল হয়েছে, ঠান্ডা হও। তোমাকে আর কেউ কিছু বলবে না। তের বাড়ির সাথেও আমি কথা বলে নেব, সব ঠিক হয়ে যাবে। জাঙ্কুক আর কিছু বলল না, চেয়ারে হেলান দিল, চোখ বুঝলো, যেন কথার ভিতরে ঝড় থেমে গেছে। আর জেহবের মুখে স্বস্তির নিঃশ্বাস দেখা গেল। ছেলেকে রাগানো যাবে না। ছেলে বিদেশ থেকে আসার পরে তার ব্যবসা বাণিজ্য দ্বিগুণ লাভ হতে শুরু করলো। তাই ছেলেকে রাগানো যাবে না। তাকে হাতের মুঠোয় রাখতে তার সকল আবদার মেনে নিতে হবে। ড্রয়িং রুমের বাতাসটা ভারী হয়ে ছিল। কারো কণ্ঠস্বর একটু উঁচু হলেই মনে হচ্ছিল দেয়াল পর্যন্ত কেঁপে উঠছে। কিম নামজুন তার পাশে থাকা জেহপের দিকে তাকিয়ে থরথর কণ্ঠে বলে উঠল, বলছেন কি এসব জেহপ চাচা? কিভাবে এত তাড়াতাড়ি সব নর্মাল হয়ে গেল আপনার কাছে? আপনার ছেলে কি করেছে ভুলে গেছেন? আমার মেয়েটাকে জোর করে বিয়ে করেছে। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। পাশে বসে থাকা জিনও আর থেমে থাকতে পারলেন না। চাচা, আপনি এটা কিভাবে মেনে নিতে বলছেন? এটা মেনে নেওয়া কি আদৌ সম্ভব? জেহব দুজনের কথাই ধৈর্য নিয়ে শুনল। চোখ নামিয়ে চশমাটা টেবিলে রেখে দুবার ঢোক গিলল। শান্ত কণ্ঠে বলল, বিয়ে হয়ে গেছে, আর এটা হারাম না। এখন অকারণে নিজেদের ভিলেন বানানোর কি দরকার? ইউনো টেবিলের কাছে আঙুল টুকটাক করতে করতে হঠাৎই বলে উঠল, কিন্তু এইভাবে কিভাবে হবে নানা? সমাজ কি বলবে? এই সম্পর্ক ভালো চোখে কেউ দেখবে না। জিওপ মাথা নিচু করে তাকালো, কণ্ঠে উত্তেজনা নেই, শুধু ক্লান্তি। হবে হবে, মানলেই হবে। মানুষের জীবন মানেই তো অর্ধেক সমস্যার সমাধান। আর সমাজের কথা বাদ দে তো, সমাজের মানুষ বললেই তাই ওদের সব কাজে পাত্তা দিতে হবে। কিন্তু তে এখন কোথায় আছে? জিওপ একটি দীর্ঘশ্বাস ফেললো। তে জাঙ্কুকের সাথেই আছে। ও বলেছে মেনে না নিলে তেকে বাড়ি আনবে না। ড্রয়িং রুমের সকলেই থমকে গেল। বাক্যটি যেন শীতল কাটার মতো গিয়ে বিঁধল। কিম নামজুন দাঁতে দাঁত চেপে বলল, ও খুন খারাপি করে, ওর জীবনের কোনো দাম আছে? কখন কোথায় মরে পড়ে থাকবে কে জানে। সাথে সাথে আমার মেয়েটার জীবনও হুমকিতে ফেলছে। এক মুহূর্তের নিস্তবতা, তারপর
তারপর যেহোক গম্ভীর স্বরে বলল, আমাদের জীবনেরও কি কোনো গ্যারান্টি আছে? কারো জীবনেরই গ্যারান্টি আছে নাকি? মৃত্যু তো বলে কই আসে না। শব্দগুলো শুষ্ক, বাস্তব আর মেনে নেওয়ার মতো ভারী। সবার চোখে এবার এক অদ্ভুত নীরবতা, বোঝাপড়ার বিরক্তিটা আছে, রাগ আছে, কিন্তু সত্যের সামনে লড়াই করার মতো শক্তি কারোরই নেই। জীবন বাড়ি এখন নিস্তব্ধ। রাত ৮টা, ঘড়ির টিকটিক শব্দ শোনা যায়। সবাই নিজেদের রুমে। দিনভর কথার লড়াই, চিন্তার মন খারাপের পর বাড়িতে যেন ক্লান্ত হয়ে পড়েছে। ড্রয়িং রুমের নরম লাইটের নিচে জিমিন পানির বোতল হাতে যখন ফিরছে, তখনই সার্ভেন্ট দরজা খুললো আর ভিতরে ঢুকলো সুগা। জিমিন থমকে দাঁড়ালো, চোখের ভুরু খানিকটা উপরের দিকে উঠলো। আপনি? সুগা মাথা নিচু করে ভদ্রভাবে বলল, আসলে বসের কিছু জিনিস লাগবে, নিতে এসেছি। জিমিন ঠোঁট কামড়ে চিন্তায় পড়ল। আচ্ছা চলুন, আমিও যাই। শব্দ না থাকলেও আচরণে ছিল কৌতূহল আর অল্প উত্তেজনা। সুগা শুধু বলে মাথা ঝাঁকালো। জিমিন সামনে আর তার পেছনে সুগা এগিয়ে গেল জাঙ্কুকের রুমের দিকে। সুগা রুমে ঢুকে ড্রয়ারের দিকে এগিয়ে গেল, দক্ষ হাতে দরজা খুললো, ফাইল, চাবি আর কিছু ছোটখাটো জিনিস বের করতে লাগলো। জিমিন পাশেই দাঁড়িয়ে কিছু না বলেও তার চোখে ছিল হাজারো প্রশ্ন আর অল্প নার্ভাসনেস। সুগা আর চোখে দেখছিল, এক সেকেন্ডেরও বেশি নয়, তবে দেখাটা যথেষ্ট ছিল বোঝার জন্য। অবশেষে জিমিন নরম গলায় বলল, আপনি কি জানেন ভাইয়া কবে আসবেন? সুগা হালকা হাসলো, তবে হাসিটা মুখে, চোখে নয়। জিমিনের অগোচরে ওর মাথায় ঢোকা এই মেয়েটা ওকে ভালোবাসে, এটা আজ নয়, বহু আগে থেকেই বুঝেছে সুগা। ভালোবাসার ছোট ছোট লক্ষণ, ছোট ছোট নজর, ছোট ছোট অজুহাত, তার সাথে কথা বলা, দেখা করার চেষ্টা, সব খেয়াল করেছে ও। কিন্তু সুগা কখনোই সেই আগুনে তেল ঢালেনি, কারণ ওর ভিতরেও ছিল অদ্ভুত এক সংবেদনশীলতা। প্রশ্রয় দিলে ওদের দুজনেরই খারাপ পরিণতি হবে। জিমিন ফুলের মতো পরিষ্কার, উজ্জ্বল, পরিবারের আদরে। আর সুগা, সে জড়িত অস্ত্র, রক্ত, গুম, বাণিজ্য, বেআইনি কারবার আর সাইলেন্ট মৃত্যুর সাথে। ওর জীবনে প্রেম মানে বিলাসিতা, বাঁচার গ্যারান্টি নেই, যে কোনো সময় মৃত্যু নিশ্চিত। ও এভাবে এমন নিষ্পাপ মেয়েকে নিজের পাপের দুনিয়া টেনে নেবে? ভাবতে ভাবতেই ওর কাঁধ সামান্য নেমে গেল। একটি দীর্ঘশ্বাস গলায় আটকে, চোখে আটকে। সুগা খুব ধীরস্বরেই বলল, আসবে খুব শীঘ্রই, আপনি চিন্তা করবেন না। জিমিন ছোট্ট উত্তর, ওহ আচ্ছা। তারপরে 2 সেকেন্ড থেমে আবার বলল, আপনি আমাকে তুমি বলবেন, আপনি বললে ভালো লাগে না। শব্দগুলো আসলে খুব ধীর। সুগা হাত থামিয়ে বলল, আপনি আমার বসের বোন, সেই হিসেবে আপনি আমার ম্যাম। সুরটা মাপা, নিয়ন্ত্রিত, সীমারেখা টেনে দেওয়া। বলেই ব্যাগ তুলে বেরিয়ে যেতে লাগলো। জিমিন তড়াক করে বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন? সুগা এবার থামলো, পুরোপুরি ঘুরে তাকালো না জিমিনের দিকে, শুধু কাঁধের উপরের দিকে চোখ সোজা দৃষ্টি, গলায় অদ্ভুত শান্ত সুর, আপনার সাথে কিছু কথা ছিল। জিমিনের চোখ বড় হয়ে গেল। সুগা বলল, কালকে কলেজ থেকে ফেরার পথে আমাকে একটু সময় দিতে পারবেন? জিমিনের মনে হলো মুহূর্তটা আকাশের চাঁদ, রোদের দুতিয়া 7 রঙে জোনাকি একসাথে এসে পড়েছে জিমিনের চোখে। কিন্তু বাইরে জিমিন খুব শান্তভাবে বলল, অবশ্যই। গলায় কাঁপুনি রেখে লুকালো চমৎকার ভাবে। সুগা আর কিছু বলল না, শুধু হালকা মাথা দোলালো, দরজা খুললো এবং বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই জিমিন দুহাত মুখে চেপে নিঃশ্বাস ছাড়লো, যেন এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখেছিল। ও আল্লাহ, কালকে। তারপর বিছানায় ধপাস করে শুয়ে পড়লো, এলোমেলো ভাবে উল্টে পাল্টে গড়াগড়ি করতে লাগলো। বুক তার ধুকপুক করছে আর মুখে লেগে আছে অমায়িক হাসি। সকাল 5টা, আকাশের পূর্ব দিগন্তে হালকা কমলা রং এখনো ফুটে ওঠেনি। চারিদিকে কুয়াশা নেমে আছে, যেন অচেনা স্বপ্নের পর্দা। শীতটা এতটাই তীব্র যে নিঃশ্বাস ফেললেও ধোঁয়া বের হয়ে আসে। জাঁকুকাতে নীরবে জিপে বসে, জিপের কাছে কুয়াশা জমে আছে। গাড়ির রেডিও বন্ধ, শুধু ইঞ্জিনের গম্ভীর শব্দ। পেঁয়াজ নীলশাড়ি পড়েছে, তার উপরে মোটা শাল জড়ানো। শীতে ঠোঁট কাঁপছে, কিন্তু চোখে কৌতূহল। জাঙ্কুক স্টিয়ারিং এ হাত শক্ত করে সামনের রাস্তার দিকে চোখ রাখলেও মনে হয় ভেতরে কোথাও অন্বেষণ চলছে। অবশেষে নীরবতা ভাঙলো তেই। আমরা কোথায় যাচ্ছি? জাঙ্কুক হালকা গম্ভীর কণ্ঠে বলল,
এইদিকে একটি ছোট্ট গ্রাম আছে। শীতের সকালে সরিষা ক্ষেত দেখা ভীষণ ইচ্ছে। বউ নিয়ে দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই আজকে দেখতে যাচ্ছি। বউ শব্দটা তের কানে লাগলো, কিছুটা লজ্জা পেল, ঠোঁট কামড়ে বলল, সারাদিন তো থাকেন খুন খারাপি নিয়ে, এসব ভালো জিনিস দেখার আবার সুযোগ পান কই? জাঙ্কুক হঠাৎ এক চিলতে হাসি। সেরকম হাসি তার মুখে খুব কমই দেখা যায়। চোখ সামনে রেখেই বলল, কেন, মানুষ খুন করলেই কি ভালো জিনিস দেখতে পারবে না নাকি? কথাটা মনোযোগ। কিছুক্ষণ পর জিপটা সরু কাঁচা রাস্তা পেরিয়ে থেমে গেল বিশাল সরিষা ক্ষেতের সামনে। চোখের সামনে বিস্তীর্ণ সবুজের উপর হলুদ ছড়ানো রং। দূর থেকে কুয়াশায় সরিষার মাথায় ঝুলে আছে যেন কোনো নরম চাদর। জাঙ্কুক দরজা খুলে নামলো, তেও নামলো একই সাথে। বাতাসে সরিষা ফুলে কাঁচা মিষ্টি সুবাস। চারদিকে চুপচাপ। ভোর এখনো ঠিক জেগে ওঠেনি। পাখির ডাক ভোরকে হালকা করে নাড়া দিচ্ছে, কিন্তু মানুষের কোনো সারা শব্দ নেই। জাঙ্কুক তের পিছনে এসে দাঁড়ালো। তার নরম কণ্ঠ, কিন্তু স্বভাব সুলভ সেই গম্ভীর্যটা ঠিকই আছে। হানি কেমন লাগছে? তে চারপাশে তাকায়, চোখে শিশিরের মতো ঝলক। ফিসফিস কণ্ঠে আওড়াল, অনেক ভালো লাগছে। একটু থেমে আবদারে সুরে বলল, আমি একটু জুতো খুলে হাঁটবো? কুয়াশার ভিতর হাঁটতে কি যে ভালো লাগে। জাঙ্কুকের ঠোঁটের কোণে সামান্য হাসি। অবশ্যই মিসেস জিয়ন। তে নিচু হয়ে জুতো খুলল। তারপর পায়ের পাতায় কুয়াশা আর শিশিরের স্পর্শ, ঠান্ডা কিন্তু নরম। ও হাঁটতে শুরু করলো সরিষা ডিঙানো পথ ধরে। জাঙ্কুক পকেটে হাত রেখে তার পিছনে হাঁটছে। সে ধীর গতিতে, যেন তের সাথে মিলিয়ে, যেন ছন্দ ভাঙতে চায় না। কুয়াশা আর হলুদের ভিতর দিয়ে দুজনে হাঁটছে, কোনো কথা নেই, শুধু ভোরের নীরবতা। কিছুক্ষণ কুয়াশা ভেদ করে হেঁটে যাওয়ার পর হঠাৎ জাঙ্কুকের পায়ের শব্দ বদলে গেল, ভারী ও নিঃশব্দ। তে সম্ভবত বুঝতে পারেনি কুয়াশার ধোঁয়ায় ডুবেছিল। আচমকা জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে টেনে নিজের দিকে নিয়ে আসে। টানটা এত হঠাৎ আর এত জোরে ছিল যে তে তাল সামলাতে না পেরে সরাসরি জাঙ্কুকের বুকের উপরে পড়ে গেল। তে সরে যেতে চাইল, কিন্তু জাঙ্কুক এবার পেছন থেকে দুহাত দিয়ে তাকে শক্ত করে জাপটে ধরল। ধরাটা ক্ষমতার, অধিকারের, আর একটু নেশাগ্রস্ত অগ্রসরের মতো। তে কুচকে বিরক্তি কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? সবসময় এমন ঘষাঘষি করেন কেন? দূরে থাকেন। জাঙ্কুকের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এটা প্রেম না, এটা নেশারও না, এটা যেন তার নিজের জগতে কারো প্রবেশের স্মারক। সে ঝুঁকে এলো, তের কানের কাছে মুখ এনে ফিসফিস করে আওড়াল, হানি, আজকে কিন্তু দুদিনই শেষের সকাল। জাঙ্কুকের কথার সাথে সাথে তের চোখ বেরিয়ে আসার উপক্রম। মনে হলো যেন হৃদয়টা থেমে গেছে। তাহলে কি লোকটা এখানে? কেঁপে ওঠে কণ্ঠস্বর, এটা সরিষা ক্ষেত, আমরা ঘুরতে এসেছি। জাঙ্কুক মৃদু হেসে ফিসফিস কণ্ঠে বলল, সো হোয়াট? এটা সম্ভব না, কেউ যদি দেখে ফেলে। জাঙ্কুকের চোখে তীব্র আগুন ঝলসে বলল, আমার বউ, আমার যেখানে যা ইচ্ছে তাই করবে। কোনো বালকে আমি ভয় পাই নাকি? দেখলে দেখবে। কথাখানা বলেই মুহূর্তের মধ্যে জাঙ্কুকের শরীরের উপরে থাকা মোটা শালটি ছুঁড়ে ফেললো মাটিতে। হঠাৎই কুয়াশার মধ্যে তার গায়ে শীতল বাতাস লাগলো। তে ভয়ে চিৎকার করতে গিয়েও থেমে গেল। আপনি কি করছেন? জাঙ্কুক চোখ টিপ দিয়ে বলল, মুড়ে আছে ভাগ্নি, বিরক্ত করিস না। কথার সঙ্গে সঙ্গে সে তের ঘাড়ে ঠোঁট রাখলো, নিঃশ্বাসে হালকা চাপ দিল। তে হঠাৎ থমকে গেল, শরীরের প্রতিটা কোণায় কম্পন ছড়িয়ে পড়ল। জাঙ্কুক এক মুহূর্ত ছাড়ল না। ধীরে ধীরে শাড়ির আঁচল ভেদ করে তার হাত উন্মুক্ত উদরে পৌঁছাল। তের ছোট্ট শরীর জোরে কেঁপে উঠল, হাতটা যেন দ্রুত বেগ করতে শুরু করলো। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও লাভ হলো না। জাঙ্কুক শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরল, পিঠে তার ঠোঁট দিয়ে অসংখ্য চুমুক বর্ষণ করতে লাগলো। তে নিঃশ্বাস ভারী হয়ে উঠল, বুকের ওঠানামা ক্রমশ তীব্র হচ্ছিল। বহুক্ষণ এই নিঃশ্বাসের খেলায় শরীরগুলো একে অপরের সাথে বেঁধে গেল। আচমকাই জাঙ্কুক এক ধাক্কায় তেকে ঘুরিয়ে নিজের দিকে টেনে নিল। তেকে ঘিরে ঘাম আর ভয় মিশ্রিত উত্তেজনা ছড়িয়ে পড়ল। হৃদয় তীব্র গতিতে ধুকপুক করতে লাগলো। তার বুক অতিরিক্ত ওঠানামা করছিল, আর চোখে
তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। এসব দৃশ্য দেখে জাঙ্কুক আরো বেশি উন্মাদ হয়ে গেল। হঠাৎ এক মুহূর্তে সে তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তে চোখ বড় করে বিস্মিত হয়ে দেখল তার হৃদয়ে তীব্র ধুকপুক করছে। জাঙ্কুক তার চুমুর তীব্রতা বাড়িয়ে দিল, যেন তের ঠোঁট গিলে নিতে চাইছে। প্রথমে তে কিছুক্ষণ ছোটাছুটি করলো, কিন্তু জাঙ্কুকের দৃঢ়তা এতটাই অটল যে কিছুক্ষণের মধ্যে সে শান্ত হয়ে গেল। জাঙ্কুক একটানা প্রায় 15 মিনিট চুমুর ছোঁয়া অব্যাহত রাখলো। তারপর ছেড়ে দিতে তে কিছু বলতে যাবে, পুনরায় জাঙ্কুক ওর ঠোঁট শক্ত করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। তে হাঁপাতে হাঁপাতে দম নেওয়ার চেষ্টা করলো। জাঙ্কুক ধীরে ধীরে বলল, এবার যদি আর কথা বলে আমায় ডিস্টার্ব করিস, তবে তোর যতই দম আটকে যাক, আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। তে চুপ হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। জাঙ্কুক আর এক মুহূর্ত ধৈর্য ধরল না। তের গলায় মুখ গুজে চুমু খেতে লাগলো। তের এবার পুরো শরীর কেঁপে উঠল। ভয় আর উত্তেজনা এক অদ্ভুত মিলনে মিশে একাকার হলো। হঠাৎ জাঙ্কুক তেকে ধরে সরিষা ক্ষেতের মাঝে শুইয়ে দিল। তের হৃদয় তখন ভয় আর উত্তেজনা অচেনা ঢেউয়ে কাঁপছে। চারপাশে শুধু সকালের কুয়াশা আর সরিষার সুবাস। জাঙ্কুক এক হাত দিয়ে তের শাড়ি খুলে ফেলল। তে কাঁপতে লাগলো। জাঙ্কুক বাঁকা হেসে বলল, বেশি চিৎকার করিস না জান, না হলে কেউ সে দেখে ফেলবে। যদিও আমি একটু লজ্জা পাবো না, কারণ আমার তো লজ্জা নেই, কিন্তু তুই লজ্জা পাবি। তের কণ্ঠ কাঁপিয়ে বলে উঠল, ছেড়ে দিন প্লিজ, এভাবে করবেন না। আর কত কন্ট্রোল করতে বলবি আমায়, আমি যে আর পারছি না, আমি যে তোমাতে বিলীন হতে চাই জান। কথা শেষ করেই জাঙ্কুক আবার তের গলায় মুখ গুজে দিল। তের ছোট্ট দেহটা কেঁপে উঠল, বুক ওঠানামা করতে লাগলো। তে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে জাঙ্কুক এক হাত দিয়ে তার দু হাত শক্ত করে মাটির উপরে চেপে ধরলো। তের ছোট্ট দেহ কেঁপে উঠল, বুকের ওঠানামা বেড়ে গেল, আর চোখের ভয় আর লজ্জা এক অদ্ভুত উত্তেজনা মিলিত হলো। জাঙ্কুক আরো উন্মাদ হয়ে উঠল। তার চোখে ঝলমল করছে অবাধ্য কৌতূহল আর আগ্রাসী প্রণাম। তের চিৎকারে চারপাশ হারিয়ে গেল, কানে পৌঁছালো না। মাত্র তার শরীর কম্পনার দহনের শক্ত গ্রাসে দখল করলো এই সকালটি। তের চোখে অঝরে পানি জমে গেছে, গাল আরো লালচে হয়ে উঠেছে। জাঙ্কুকের হাতের অজান্তে তার নরম দেহ আরো বেশি আবেগী হয়ে উঠল। চারপাশে সরিষার কুয়াশা, সকালবেলা হালকা বাতাস, মাটি সব মিলিয়ে তৈরি হলো এক রোমান্টিক অদ্ভুত পরিবেশ, যাতে বিলীন হতে তে বাধ্য হলো। কেটে গেছে 7 দিন। এই 7 দিনে পরিবর্তন হয়েছে অনেক কিছু। যে হোক, কিম নামজনকে বুঝিয়েছে তে আর জাঙ্কুকের বিয়েটি মেনে নেওয়ার জন্য। এমনকি এও বলেছে জাঙ্কুক মাফিয়া ওয়ার্ল্ডের কিং। যদি জাঙ্কুক আর তের বিয়েটা আমরা নাও মানি, তাতে জাঙ্কুকের কিছু আসবে যাবে না, কারণ ও তো তেকে আমাদের কাছে ফিরিয়ে আনবে না। কিন্তু আমাদের সকলের ব্যবসা বাণিজ্য লাটে তুলে দেবে জাঙ্কুক। জাঙ্কুকের কারণেই আমরা সফলভাবে ব্যবসা করতে পারছি। কিম নামজুন নিজেও জানে যে হোপের কথা মিথ্যে নয়। জাঙ্কুক চাইলে তাদের পরিবার সহ ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিতে পারে। এখন ওদেরকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর যেহেতু বিয়েটা হয়ে গেছে, এখন সবার কি বা করার আছে। সবাই জাঙ্কুক আর তেকে মেনে নেওয়ার পর 4 দিন হলো তারা জীবন বাড়িতে এসেছে। তেও এখন জাঙ্কুককে একটু একটু ভালোবাসতে শুরু করেছে। তের প্রতি জাঙ্কুকের অবসেশনেস থেকে জাঙ্কুককে ভালোবাসতে বাধ্য করেছে। যে মানুষটি পুরো পৃথিবীর ভয়ের কারণ, সেই মানুষটি তের কাছে আসলে ছোট্ট বাচ্চা হয়ে যায়। আর তাকে কি ভালো না বেশি থাকা যায়? এত খুশির মাঝেও জিমিনের মনের আকাশে মেঘ জমেছে। সে ব্যালকনির কোনায় চুপচাপ বসে আছে, হাঁটু দুটো বুকের কাছে টেনে, চোখ দুটো ফোলা, কিন্তু কান্না থামছে না। 7টা দিন শুনতে খুব বেশি নয়, অথচ এই 7 দিনে ওর ভিতরে যেন 7টা যুগ ভেঙে পড়েছে। সেদিন সুগার কথা এখনো কানে বাজছে। কতটা কঠিন, কতটা নির্দয়ভাবে বলেছিল, আমাদের সম্পর্ক কখনো এগোনো সম্ভব না। একটুও দ্বিধা নেই, এক ফোঁটা
নরমতা নেই। জিমিন নিজের সব সাহস জড়ো করে হৃদয়ের কথা বলতে চেয়েছিল, বোঝাতে চেয়েছিল ভালোবাসা কখনো হিসাব করে আসে না। কিন্তু সুগা শুনতে রাজি হয়নি, যেন আগেই সিদ্ধান্ত নেওয়া। দরজাটা চিরতরে বন্ধ। জিমিন চোখ মুছে আবারও ফুপিয়ে উঠল। বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে নিজের মনে বিড়বিড় করে উঠল, এত সহজে কেউ এমন করে কিভাবে না বলতে পারে। ঠিক তখনই পিছন থেকে নরম পায়ের শব্দ। জিমিন টের পায়নি। তে ধীরে এসে ওর পাশে বসলো। জিমিন তাকালো পাশে। তেকে দেখা মাত্রই আর নিজেকে সামলাতে পারলো না, হঠাৎ করে ওকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গনটাই ওর একমাত্র আশ্রয়। তারপর কান্না ভেজা কণ্ঠে বলে উঠলো, আমার সাথে এরকম করে কেন কথা বললো তে? আমি তো সত্যি সুগাকে ভালোবাসি, তাহলে উনি কেন পিছিয়ে গেল? উনি কি আমাকে বোঝাতে চাইছে যে আমি ওনার যোগ্য না? এই কথাগুলো শোনা মাত্র তের বুকটা মোচড় দিয়ে উঠল। নিজের কষ্টে সে বহুবার গিলে ফেলেছে, কিন্তু জিমিনের চোখে জল সহ্য করার মতো শক্তি তার নেই। ও ধীরে ধীরে জিমিনের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ওকে বুকের কাছে টেনে নিল। তারপর নরম কণ্ঠে বলল, শোন, কেউ কাউকে ছেড়ে গেলে তার মানে এই না যে তুই অযোগ্য। অনেক সময় মানুষ নিজের ভয়, নিজের সীমাবদ্ধতার কাছে হেরে যায়। জিমিনের চোখ ভেজা অবস্থায় মাথা তুলে তাকাল। তাহলে উনি এমন কেন করলো? তে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না উনি ঠিক কি ভেবেছেন, কিন্তু একটা কথা মনে রাখিস, যে মানুষ তোকে ভালোবেসে পিছনে সরে যায়, সে হয়তো তোকে না, নিজের জীবনটাকে ভয় পায়। জিমিন আবারও ফুপিয়ে উঠল, আমি তো কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাইয়ের সাথে কথা বলে দেখি তোর ভাইয়া কি বলে। জিমিন সাথে সাথে মাথা নেড়ে আতঙ্কিত গলায় বলে উঠল, না না, ভাইয়ের সাথে না, একদম না। ভাইয়া জানলে আমাকে মেরেই ফেলবে। তে ভোরু কুচকে তাকাল, তাহলে কি করবি? এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে জিমিনের গলা আবারও ভেঙে এলো। বুকের ভিতরে জমে থাকা কষ্ট এক নিঃশ্বাসে বেরিয়ে এলো। কাউকে কিছু বলতে হবে না, আমি মরে গেলেই বা কার কি যায় আসে। এই কথা শুনে তে শরীর কেঁপে উঠল, চোখ মুহূর্তে কঠিন হয়ে গেল। দাঁতে দাঁত পিষে বলল, এক থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে দেবো বেয়াদব। আর একবার এসব কথা বললে জিমিন আর কিছু বলতে পারলো না। এতক্ষণে জমে থাকা কান্না এবার নিঃশ্বাস হয়ে গড়িয়ে পড়তে লাগলো। ও তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, যেন এই আলিঙ্গনটাই ওকে ভেঙে পড়ার থেকে বাঁচিয়ে রাখবে। কেউ আর নিজেকে আটকালো না, দু হাত দিয়ে জিমিনকে আরো শক্ত করে বুকে চেপে ধরলো। কণ্ঠটা এবার নরম কিন্তু দৃঢ়। শোন, আমার যা ভালো মনে হবে আমি তাই করব। তুই চুপচাপ থাকবি, একা একা কিছু ভাববি না, আর কোনো বাজে কথা বলবি না। আমি আছি, বুঝলি? ব্যালকনির নীরবতায় দুজনের নিঃশ্বাসের শব্দ মিশে গেল। রাত ঠিক 10টা। বাড়ির ভিতরে নীরব, যেন শব্দ করলেও ক্লান্ত হয়ে পড়বে চারপাশ। জাঙ্কুক মেন দরজা ঠেলে ঢুকে সোজা নিজের রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকেই চোখ পড়ল টেনে। এক মুহূর্ত থেমে চারদিকে তাকালো সে। তারপর চোখ গেল ব্যালকনির দিকে। কাচের দরজার ওপারে মৃদু আলো দেখা যাচ্ছে। ব্যালকনির দোলনায় বসে আছে তে। রাতের হালকা বাতাস ওর ওড়নার এক কোণায় দুলছে। জাঙ্কুক সেদিকে আর এগোলো না, কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়লো। ঠান্ডা পানি মুখে পড়তে সারাদিনের ক্লান্তি একটু যেন দূর হলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আবারও তাকালো। তে এখনো ব্যালকনিতে একই ভঙ্গিতে বসে আছে, চুপচাপ। জাঙ্কুক আলমারি থেকে একটি মোটা চাদর তুলে নিল, ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। দোলনার পাশে গিয়ে বসলো, কোনো কথা না বলে। মুহূর্তটা কেমন এক অদ্ভুত নীরবতা, না ঝগড়া, না প্রশ্ন, না অভিযোগ। হঠাৎ করেই জাঙ্কুক আলতোভাবে তেকে নিজের কোলে তুলে নিল। তে সামান্য চমকে উঠলেও কিছু বলল না। জাঙ্কুক চাদরটা মেলে দুজনকে একসাথে ঢেকে দিল। ঠান্ডা বাতাস থেকে যেন একটা অস্থায়ী আশ্রয় তৈরি করলো সেই চাদরের নিচে। তে হঠাৎ নড়ে উঠল, অস্বস্তিতে ছটফট করে বলল, ছাড়ুন বলছি। জাঙ্কুক বিরক্তিতে ধমকে বলল, চুপ করে বস বেইজি হানি, নয়তো সুইমিং পুলে ফেলে দেবো। তে সাথে সাথে শান্ত হয়ে গেল। যদি রাতের বেলায় সত্যি সত্যি সুইমিং পুলে ফেলে দেয়,
তখন কি হবে? এবার বুকের ভেতরে অজানা এক ভয় জমে উঠল। সে চুপচাপ বসে রইল, চোখ নামিয়ে। আচমকা জাঙ্কুক কন্যাখানা টেনে ফ্লোরে নিঃশব্দে ফেলে দিল। জাঙ্কুক কণ্ঠে রাগ ফেটে বলল, এসব শপিং বালছাল যেন আমার সামনে পড়তে না দেখি। তোকে না বলেছি শাড়ি পরতে, শাড়ি পরলে রোমান্স করতে সুবিধা হয়, আর এসব সালোয়ার ড্রেস পরিস কেন? তে কোনো উত্তর দিতে পারল না। লজ্জার অস্বস্তিতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা কেমন করে উঠছিল, অথচ মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। এই নীরবতাই যেন তাকে আরো দুর্বল করে দিল। হঠাৎ গলার এক অচেনা উষ্ণতা পেটল সে। জাঙ্কুক ওর গলার সেই কুচকুচি তিলে চুমু খেতে থাকে। প্রথমে চুমু হলেও আস্তে আস্তে সেই জায়গা চুষে নিতে থাকে। কেমন শব্দ হচ্ছে, যেন কোনো মৌমাছি তার চাক থেকে মধু শুষে নিচ্ছে। সাথে জাঙ্কুকের নিঃশ্বাসের ভারী চাপটা গলার কাছে থেকে গেল। স্পর্শটা ছিল হঠাৎ, অপ্রস্তুত। তে কেঁপে উঠল, একবার আর চোখে নিচের দিকে তাকালো। সাথে সাথে সে চোখ বন্ধ করে ফেললো লজ্জায়, ভয়, আর কি হবে বুঝতে পেরে। মাথার ভিতরে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনোটাই মুখ পর্যন্ত পৌঁছালো না। হঠাৎ জাঙ্কুক কামড় বসালো সেই তিলে তুলতুলে স্থানে। কামড়টা অপ্রত্যাশিত, তাতে শিউরে উঠল। সে ভয় মিশিয়ে ফিসফিসি বলল, ছাড়ুন প্লিজ, ব্যথা পাচ্ছি। এই কথাটুকুই জাঙ্কুক থমকে গেল। ধীরে ধীরে সে চোখ তুলে তাকালো তের দিকে। সেই দৃষ্টিতে এমন এক উন্মাদনার ঝিলি যা তের বুক কেঁপে উঠল। চোখ দুটো অস্বাভাবিক লালচে, ঠিক যেন অতিরিক্ত ক্লান্তি আর ভেতরের আগুন মিলেমিশে গেছে। কাপা কণ্ঠে বলল, আপনার চোখ। জাঙ্কুক দাঁতে দাঁত পিষে বলল, তুই বুঝিস না আমার কি দরকার? তার কণ্ঠে ছিল শ্বাসরুদ্ধকর ভাব। ঠিক তখনই জাঙ্কুকের কপাল থেকে ঘামের এক ফোঁটা তের গালে পড়ল। তে চমকে উঠল। এত ঠান্ডায় রাতে মানুষটা ঘামছে, এই অস্বাভাবিকতায় তাকে আরো আতঙ্কিত করে তুলল। সে মনে মনে ভাবতে লাগলো, জিমিনের কথাটা কি এখন বলা ঠিক হবে নাকি পরে বলবো? জাঙ্কুক এখন অন্য মুডে আছে, হয়তো বা কথাটি এখন বললে তা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শুনুন, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি যখন কথা বলবো আপনি শুধু শুনবেন, কোনো কথা বলবেন না। জাঙ্কুক থেমে গেল। সে গাঢ় চোখে তাকালো তের দিকে। এবার আর তার চোখে কোনো নেশা নেই, যেন গুরুত্বপূর্ণ কথা শুনতে যাচ্ছে সে। গম্ভীর কণ্ঠে আওড়ালো, আচ্ছা বল, আমি শুনছি। তারপর তে ধীরে ধীরে বলতে লাগলো, সুগা ভাইয়াকে জিমিন অনেক পছন্দ করে, কিন্তু ও বলতে পারছে না। কথাটি বলতে গিয়ে তার কণ্ঠটি একটু নরম হয়ে এলো। আপনি যদি এদেরকে এক করতেন, দেখুন ভালোবাসা তো পাপ না, তাই না? আপনি তো ভালোই জানেন। তার চোখে অনুনয়। সুগা ভাইয়া বুঝতে পেরেও জিমিনকে মানা করে দিয়েছে, এতে জিমিন খুব কষ্ট পেয়েছে। আপনি প্লিজ ওদেরকে এক করে দিন। রুমের ভিতরে কয়েক সেকেন্ডে নীরবতা নেমে এলো। জাঙ্কুক ধীরে চোখ নামালো, যেন কথাগুলোর ওজন করে নিচ্ছে। তারপর শান্ত গলায় বলল, সব বুঝলাম। ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে যোগ করলো, কিন্তু আমি যদি ওদেরকে এক করে দেই তাহলে আমার কি লাভ? জাঙ্কুকের কথায় তে এক মুহূর্তের জন্য থমকে গেল। গুরুকুচকে জিজ্ঞাসা করলো, আজব তো, আপনি এত লাভ করছেন? একটু থেমে বিরক্তি নিয়ে আবার বলল, আচ্ছা বলুন তো কি লাভ চান আপনি? জাঙ্কুক যেন ঠিক এই কথাটির অপেক্ষা করছিল। এক ঝলক দুষ্টুমি মিশানো কণ্ঠে বলে উঠল, তোকেই চাই। তে থতমত খেয়ে গেল। চোখ বড় বড় করে বলল, কি সব বলছেন? আমি তো আপনারই, আমি কি অন্য কোথাও গিয়েছি নাকি? জাঙ্কুক কাঁধ বাঁকিয়ে নির্লজ্জের মতো বলল, তুই আমারই, ঠিক আছে, কিন্তু এবার তুই স্বইচ্ছায় আমার কাছে আসবি। এতদিন তো আমি তোর কাছে গিয়েছি, এবার তুই আসবি আমার কাছে। তে চোখ বড় বড় হয়ে গেল, কান দিয়ে ধুনো বেরোতে লাগলো। এই লোকটা আসলে একটি নির্লজ্জ। এক রাত্রেও তো শান্তিতে ঘুমাতে দেয় না, এখন আমি নিজ ইচ্ছায় কিভাবে এর কাছে যাব? এই ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনি আমার কাছে আসেন তাতে হয় না আমার আপনার কাছে যেতে হবে? এটার মানে কি? কথা তো একই হলো না জানি, কথা এক নয়। তুমি নিজে থেকে আমাকে ভালোবাসবে, তুমি করবে সব, আমি নয়।
ওটার ফিলিংসটাই অন্যরকম। সবসময় তো আমিই করি, এবার না হয় তুমি করলে। কিছু পেতে হলে কিছু তো দিতে হবেই। আপনি একটা অসভ্য। হুম, জানি তো। নতুন কিছু বলো জান। আচ্ছা ঠিক আছে, আগে কাজটা করে দেন, তারপরে আপনার সব ইচ্ছা পূরণ করব। জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকালো। যদি না করিস তো এবার দেরি হলো। দেব, আমি কথা দিয়ে কথা রাখি। জাঙ্কুক কয়েক সেকেন্ড ওর মুখের দিকে তাকালো, তারপর মাথা নেড়ে বলল, আচ্ছা এখন শুরু করি। এখন মানে আগে কাজ হবে তারপরে। ও মা, রাতে কি এখন আমি বসে থাকবো নাকি? আমি এখন তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। তাড়াতাড়ি আয়। কেটে গেছে 2 দিন। জাঙ্কুক চেয়েছে সুগার জিমিনের বিয়ে হোক, আর সেটা হবে না। এটা তো হতে পারে না। ওদের বিয়ে আটকানোর সাধ্যি কারণে জাঙ্কুকের চাচা চাচি প্রথমে না করলেও জাঙ্কুকের তোপের মুখে পড়ে তারাও রাজি হয়েছে। আজ সুগার জিমিনের বিয়ে হয়ে গেল। সুগা তো জিমিনকে ভালোবাসতো, কিন্তু জাঙ্কুকের মতো মাফিয়া বসের বোনকে ভালোবাসার অপরাধে তার গর্দানটাই না চলে যায়। এই জন্য জিমিনকে মানা করেছিল। কিন্তু যখন জাঙ্কুক নিজে থেকে সুগাকে জিমিনকে বিয়ে করার কথা বলল, সুগা তখন আর না করলো না। জাঙ্কুক সুগাকে বিয়ের পরে এই বাড়িতে থাকতে বললেও সুগা রাজি হয়নি। সুগা জিমিনকে নিয়ে তার নিজের বাড়িতেই উঠেছে। তার ইচ্ছে তার বউকে নিয়ে ছোট্ট সুন্দর একটি সংসার গড়া, যা শ্বশুরবাড়ি থাকলে হবে না। তাই সুগা জিমিনকে নিয়ে তার নিজের বাড়িতেই গিয়েছে। রাত 10টা। সারাদিনের ক্লান্ততা নিয়ে জাঙ্কুক রুমে ঢুকলো। তে খাটের উপরে লাল একটি শাড়ি পরে বসে আছে। জাঙ্কুক অদ্ভুত দৃষ্টিতে তের দিকে তাকালো। মুগ্ধ নয়নে দেখলো তার ডেইজি হানিকে। তারপরে ধীর পায়ে তের কাছে গিয়ে কানের কাছে হেসে হেসে বলল, আমার প্রাপ্যটা দে ডেইজি হানি। আমি তো সহ্য করতে পারছি না। তোর লাল টুকটুকে শাড়ি পরা দেখে আমি যে কন্ট্রোললেস হয়ে গেছি। তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে নরম কণ্ঠে প্রশ্ন করল, কবে থেকে এতটা পাগল হলেন আমার জন্য? জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে বলল, সেই 3 বছর আগে থেকে। জিমিনের জন্মদিনে এরকম একটি লাল টুকটুকে ড্রেস পরে আমাদের পাশে আসি। আমি সবে বিদেশ থেকে বাড়িতে আসছি। এক মুহূর্তের জন্য তোকে দেখে হৃদয়টা বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। আমি তোর ভালোবাসায় মরে গেলাম। তুই আমাকে শেষ করে দিলি। তোর সাথে সম্পর্কের টানাপোড়া নিয়ে আমি অনেক ভেবেছি, কিন্তু আমার মনকে বোঝাতে পারিনি। তোকে দেখলে আমি পাগল হয়ে যেতাম, উন্মাদের মতো আচরণ করতাম। কিন্তু আগে তো কখনো বুঝিনি যে আপনি আমাকে এতটা ভালোবাসেন। আমি বুঝতে দেইনি, আমি কন্ট্রোল করেছি। ব্যাপারটা আগে জানাজানি হলে তোকে পেতাম না। তাই তো আমি তোর 18 হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। আর আমি জানতাম আমার ভালোবাসায় তোকে পড়তেই হবে, কারণ আমি যে তোকে অনেক ভালোবাসি। এখন এসব কথা বাদ দাও হানি, তুমি আমার প্রাপ্যটা বুঝিয়ে দাও। প্রাপ্য তো আপনি আদায় করেই নেন, আমার আবার দেওয়ার কি আছে? দেওয়ার আছে জান। তুমি নিজে থেকে আমায় ভালোবাসলে আমি বুঝবো তুমি আমাকে মেনে নিয়েছো। প্লিজ জান, আর দূরে ঠেলে দেখো না। আমি 2 দিন মরে গেছি তোমাকে কাছে না পেয়ে। মরো, কেউ কাছে না আসলে কি মরে যায়? আমি যাই, আমি রক্তাক্ত হই তোমার ছোঁয়া না পেয়ে। জান প্লিজ, আর দেরি করিও না। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের ঠোঁটে স্পর্শ করে। খুব ধীর গতিতে একটি চুমু দিয়ে সরে যায়। জাঙ্কুক ভুরু কুঁচকে বলে, এটা কি হলো? এটা কি চুমু দিলে নাকি ঠোঁট ছোঁয়ালে? এরকম কচ্ছপের গতিতে চুমু দিলে তো আমার হবে না, আমার গাঢ় চুমু চাই। তে এবার নিজের নরম ঠোঁট জাঙ্কুকের ঠোঁটে রাখলো, সফটলি কিস করতে লাগলো। কিন্তু এই সফট কিসে জাঙ্কুকের কি কিছু হয়? সে দেখে অ্যাগ্রেসিভলি চুমু খেতে লাগলো। তে ঠোঁট শুষে নিল তার ঠোঁট দ্বারা, হাতের বিচরণ চালালো তে সমস্ত শরীর থেকে উন্মাদ করে তুলল তার ছোঁয়ায়। অবশেষে শাড়ি আর কাপড় চোপড়ের জায়গা হলো মেঝেতে। তে আলিঙ্গন করে নিল জাঙ্কুকের ভালোবাসা।
জাঙ্কুক তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিল তেইকে, যেখানে সম্পর্কের টানাপোড়েন নেই, শুধু একজন আরেকজনকে ভালোবাসায় প্রাধান্য পেল। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy said it hot. I'm the one who's hot, doing something unholy. He's something watching. সো হানি, আমি মাফিয়া অবসেশনের এই লাস্ট পর্বটি তোমার নামে উৎসর্গ করলাম। এটি তোমার জন্যই দেওয়া। আমি তোমার নামটা জানি না, তোমার আইডি নাম হলো এমডি আক্তার মিয়া। তোমার নাম জানলে আমি অবশ্যই নামটা নিতাম, দুঃখিত নামটা না জানার কারণে। আর গল্পটি তোমার কাছে এবং আমার সকল বাটারফ্লাইদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো গল্পে, ততদিন সবাই ভালো থেকো, টাটা।